একটা মাত্র বলা তোমার, তাও তোমার শেষ সময় তোমার মুখে একটু পানি দিতে পারলো না। শ্বশুর বাড়ি থেকে আসার তার সময় হইল না। আব্বা, এটা কি হয়ে গেল আব্বা? আমি আপনারা সুস্থ মানুষ রেখে গেছিলাম। আল্লাহ, এটা কি হলো? আব্বার একটু ডাক্তারের কাছে নিতে পারলি না? বন্ধু, আমি 4টার সময় চাচার খবর পাই, আইসা দেখি চাচার শরীর অবস্থা খুব খারাপ। আমি সাথে সাথে গঞ্জেতে গিয়া বুট্টু ডাক্তারে নিয়ে আসি। ডাক্তার দেখে কই চাচা আর নাই। আমি তো তোর অনেকবার ফোন দিছিলাম, তুই তো ফোন ধরস নাই। আমি যে কি করবো আমি নিজেই বুঝতে পারি নাই। আব্বা, তুই আমার একা রেখে চলে গেল আব্বা। যাইব না? একটা অপয়া মায়ের বিয়ে করে নিয়ে আইছো। আম্মা, এই খবরদার, তুমি আমার কাছ থেকে দূরে থাকো, আমাকে একদম হাত দিবা না। এই মাইয়া এই বাড়িতে আসার পরে আমার সর্বনাশ হয়েছে। আল্লাহ জানে আর কি কি সর্বনাশ হইব। কেন আমি অপয়া মায়ের বিয়ে করাইতে গেলাম আল্লাহ। বন্ধু, তুই শক্ত হ, তাড়াতাড়ি দাফন আর মাটি দেওয়ার ব্যবস্থা করা লাগবে। আমি এতিম হয়ে গেলাম ভাই, আমার আর কে রইল দুনিয়াতে আব্বা। আব্বা কেমনি গেল আব্বা? এমন জন্য আমি শ্বশুর বাড়িতে যেতাম না আব্বা। আমি ভালো মানুষ ধরে রেখে গেল। রিয়াজ, কান্নাকাটি করলে মুর্দার কষ্ট হয়। যত তাড়াতাড়ি দাফন করা যায় ততই ভালো। যে চলে গেছে সে তার ফিরত আসবে না। আজকে আসি ভাইজান। আপনি না থাকলে আব্বার 40-এর এত বড় একটা অনুষ্ঠান আমি আপনি সামালি দিতে পারতাম না। আরে কি কইতাছে এগুলা? তাহলে তো আমার বাবার মতো, আমার একটা দায়িত্ব আছে না? ভাইজান, কি থেকে যে কি হয়ে গেল। আব্বারে সুস্থ রেখে আমি গেছিলাম আপনার বাড়িতে, সেদিকে আব্বা আব্বুর সবাই বিদায় দিয়ে চলে গেল। আব্বা আমার এতিম করে গেছে, এখন আমি কেমনে সবকিছু সামাল দেবো? আরে এত কষ্ট পেলে হবো না, মনটাতে শক্ত করো। তার লিগে দোয়া করো, তার জন্য মিলাদ পড়ায়ও। এগুলো এখন কর্তব্য। আর ব্যবসা পাতি সব তো তোমারই দেখতে হবে, বাড়িঘর সব তো তোমারই দেখতে হবে। বেশি কান্নাকাটি করবো না, তাহলে তার আত্মা কষ্ট পাইব। শোন, মায়ের খেয়াল রাখিস, তার সেবা যত্ন করিস। সে কিন্তু এখন অনেক একা হয়ে গেছে। আর আমারও তো বাবা মা নাই, উনি এখন আমাদের বাবা মা। ওনারে কোনো কিছুতে কষ্ট পাইতে দিস না। ভাইজান, আজকে রাতটা তো থাইকা যাইতে পারতা। না রে, আজকে যাই। ওইদিকে আবার তোর ভাবি, তোর ভাতিজা আর অপেক্ষা করতেছে। ওগরে তো নিয়েই আসতে পারতা। তোর ভাতিজার আবার পরীক্ষা, মেরে থাইকা যাইতাম। আর শোনো, তোমরা একটু গুছগাছ কইরা একসাথে যাই, আমার বাসায় অনেকদিন থাকবা। গতবার যাই তো থাকতে পারলাম না। ঠিক আছে ভাইজান, আমার জন্য দোয়া করেন, আর মাঝে মধ্যে এসে বেড়ায় যায়। আসি ভাই, ভালো থাকো। আপনি এসব কি বলতেছেন আম্মা? আমার দোষটা কোথায়? তুমি শুধু শুধু ফারজানাকে দোষ দিচ্ছ। আব্বা মারা গেছে, এতে তো ফারজানা হাত নাই। ফারজানার দোষটা কোথায়? কি দোষ মানে? ওরই তো দোষ। এই অপয়া মায়াটারে যদি বিয়া করে তুই না আনতি, তাহলে তো তোর বাপ এত তাড়াতাড়ি মরতো না। ভালো মানুষ, সুস্থ মানুষ, কেন মারা যাইব? এই অপয়া মায়ার কারণে মারা গেছে।
আল্লাহ রে আল্লাহ, আমি কারে বাড়ির বউ কইরা নিয়ে আসলাম। আম্মা, আপনি আব্বার শোকে এরকম করতেছেন, একটু ধৈর্য ধরেন আর কান্না করেন না। আম্মা, তুমি তো জানো আবার ডায়াবেটিস ছিল, হাই প্রেশার ছিল। আব্বা আসলে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা গেছে। এতে তো ফারজানার কোনো হাত নাই। হাত নাই মানে? আম্মা, তুমি শান্ত হও, শুধু শুধু ফারজানাকে অপবাদ দিও না। এসব করলে লোকজন আমাদেরকে খারাপ করবে। আরে অপয়া মায়ারে অপয়া কমু না তো কি কমু? অপয়া না হইলে জন্মের সময় তার মারে খায়, তারপরে খাইছে তার বাপেরে, এখন আসর পড়ছে আমার সংসারের উপরে। বাবারে, সময় থাকতে থাকতে এই মাইয়ারে তুই এনতেই বিদায় কর, ওরে আমার চোখের সামনে থেকে সরতে ক। ওর কারণে তুই এতিম হইছস, তুই বুঝতে পারতেছস না কেন? এই মাইয়ার মধ্যে কোনো সমস্যা আছে। আম্মা, তুমি শুধু শুধু ফারজানাকে দোষ দিতেছ। তুমি একটু শান্ত হও। আসলে আব্বা মারা গেছে। 57, 58, 59, 60। দেখ তাম্পির, আমি কিন্তু শুধুমাত্র তোর কথার উপর ভরসা করে আলতাবরে এতগুলো টাকা দিতেছি। এটা তুই কি কথা কইলি? তুই কি আমার আজকের বন্ধু? তুই তো আমার ন্যাংটা কালের বন্ধু। আমি না তোরে কইলাম যে ভালো জায়গায় দেখে টাকা ইনভেস্ট করতে, খালি তুই করছিস নাকি? আমিও করছি না? না ঠিক আছে, তা চায়না থেকে মাল আনার পরে ও রাখবো কই? ও ঢাকায় সুন্দর দেখে একটা গোডাউন ঠিক করছে। ঢাকায় শুধু শুধু টাকা দিয়ে গোডাউন বানানোর দরকার আছে? বাজারে তো আমার গোডাউন খালি পড়ে রয়েছে, এখানে তো কয়েক কোটি টাকার মাল রাখতে পারে। এই যে একটা বোকার মতো কথা কইলি, হ্যাঁ? তোর গোডাউন রাখা ঠিক আছে, ঢাকা হইতাছে রাজধানী শহর, মিডল পয়েন্ট, ওই জায়গায় গোডাউন ঠিক করছে। ওইখান থেকে দেশের যতগুলি ডিলার পয়েন্ট আছে, জেলা শহর, থানা শহর, ইউনিয়ন পরিষদ, সবখানে সুন্দর মতো মালটা পৌঁছাই দিব। তোর এখানে রাখলে কি হইব? গাড়ি ঘোড়া পাওয়া যাইব? বোকার মতো কথা বলছ। না তা অবশ্য ঠিক, জানোসই তো দোস্ত, আব্বা মারা যাওয়ার পরে ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে না, অনেক হিসাব কিতাব করে চলতেছে। মাছের ব্যবসার লাভ তো আমার চোখেও পড়তেছে না, সমিলটাও পড়ে রয়েছে, দোকানগুলো ঠিক মতো চলতেছে না। বন্ধু, তুই অকারণে চিন্তা করতেছিস। শোন, এই যে দুই বন্ধু মিলে এই যে টাকাটা বিনিয়োগ করতেছি না, এর থেকে দেখবি যে ভাগ্য আল্লাহ খুলে দিছে, আমাকে তোক দিয়ে বাইরে গেছে। তা বুঝলাম, তা আমরা দুজনে মিলে এতগুলো টাকা দিতেছি আলতাবরে, একটু কাগজপত্র করে নেওয়ার দরকার ছিল না? অনেকক্ষণ পরে তো একটা হাসির কথা বলি। আমি তোর আজকের বন্ধু, আমি তোর হইতেছি ন্যাংটা কালের বন্ধু। আর আলতাপ কি? আলতাপও আমার ন্যাংটা কালের বন্ধু। খালি আলতাপ কি আমার বন্ধু নাকি? আলতাপ তো তোরও বন্ধু। হ্যাঁ, তাহলে এই সব সম্পর্কের মধ্যে যদি কাগজপাতি করি, তাহলে নিজেকে বন্ধুত্বের ব্যাপারটা থাকে। কি একটা চিন্তা করতেছ? লাভের অংশের 7 টাকা যাইবো তোর, 3 টাকা যাইবো আমার, মনে কর 10 ভাগের যে ভাগটা হইবে, বুঝছ নাই? তুই অকারণে চিন্তা করতেছস। চল যাই। খালাম্মা, রিয়াজ হয়ে বিয়ে করছে ঠিক কয় বছর হয়েছে? আরে 2 বছর হয়ে গেছে। এই বউয়ের গর্ভে সন্তানের তো কোনো খবরই নাই। এই বান জামাইয়া তোমার সংসারটারে জ্বালায় খালাইবো। আম্মা, ডাক্তার তো বলছে অপেক্ষা করতে, একটু সময় লাগতে পারে। সময় সময় আর সময়, আর কত সময় লাগবে? শোন, এই মাইয়া যদি সত্যিই মা হতে পারতো, তাইলে এতদিন ওর কোলে একটা বাচ্চা থাকতো, আর আমিও বংশের প্রদীপ পাইতাম। আর তার তো কোনো খবরই নাই। এই অপয়া মায়ার মুখ দেখলেও ক্ষতি হয়। এই মাইয়া তো এক লগে অপয়া বাঞ্জা দুইটা হয়েই আমার সংসারে বসে রয়েছে। আম্মা, তুমি শুধু শুধু ফারজানের দোষ দিতেছ। কারো কারো ক্ষেত্রে বাচ্চা হতে একটু সময় লাগে, অনেক ব্যাপার স্যাপার আছে, তুমি বুঝবা না। না 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 না, আমি বুঝবো কেমনে? আমার যা বুঝা তা তো বুঝা হয়েই গেছে। তোর বাপ মরার লগে লগে, এই অপয়া মায়া বাড়িতে আসার লগে লগেই তো তোর বাপ রে খাইছে। তুই আর আমারে কি বুঝাবি? শোন, তোর একটা কথা আমি কয়ে রাখি, এই মাইয়া যদি মা হইতে না পারে, তাহলে এই সংসার থাকার কোনো যোগ্যতা নেই। তুই ওরা তালাক দিবি। যাও, আর এক গ্লাস পানি নিয়ে আসো। হ্যাঁ, আমার লেগে 1 গ্লাস নিয়ে আইসো, লগে 2 ফোঁটা বিষও মিলাই দিও। তোমার মতো না পয়া মায়ের চেহারা দেখা চাইতে বিষ খাওয়া মরে যায় ভালো।
খালাম না, একটা বাঞ্জামাইয়ের লেগে রিয়াজ ভাইয়ের প্রেম দেখো তোমার হিংসা লাগতেছে। লাগবই তো। আরে এই মাইয়ার কথা তো আমার পোলার কাছে আমি কিছু কইতেই পারি না, খালি চেষ্টা চাই। আমার কি মনে হয় জানোস, আমার মনে হয় এই মাইয়া আমার পোলারে বান মারছে। কত শখ আছিল তোরে আমি এই বাড়ির বউ করে আনবো, কিন্তু তোর বাপে বিদেশি পোলা পাইয়া হুট করে তোর বিয়া দিয়ে দিল। খালাম্মা, আপনি চাইলে কিন্তু এখন আপনি আপনার এই ইচ্ছাটা পূরণ করতে পারেন। কেমনে পারবো? এই অপয়া মায়ের তারাইতে না পারলে তো ও আমার সংসারটা একেবারে জ্বালায় পুরে সারকার করে দেবে। কিন্তু আমার পোলার তো আমি কোনো কিছু বুঝাইতে পারতাছি না। এর জন্য আমি আছি না, আপনি কোনো চিন্তা করেন না। আপনি খালি আমার একটু দোয়া করেন, দেখবেন আমি সব ঠিক পেটে ফেলাইছি। আল্লাহ দিলে, আল্লাহ দিলে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ফারজানের দিকে তাকো, তুমি মন খারাপ করো না। আব্বা মরার পর থেকে আমার কেমন জানি খিটখিটে হয়ে গেছে, কখন কি যে বলে ঠিক নেই। তুমি মন খারাপ করো না, তুমি রেডি হও, তোমার নিয়ে আমি রথের মেলায় যাব। আচ্ছা, আম্মাকে কোনোদিন আর আমারে ভালোবাসো না? ভালোবাসবো না কেন? আমার তো আসলে শুধু বাচ্চা চাইতেছে, বাচ্চা বাচ্চা করে সারাদিন। এখন আল্লাহ যদি আমাকে বাচ্চা কাচ্চা না দেয়, আমরা কি করুন কও? ধৈর্য ধরো, নিশ্চয়ই সব কিছু ঠিক হয়ে যাবে। যাও, রেডি হয়ে যাও, যাও। একটা কথা কইবা? কি? আমি কি আসলে অপয়া? পাগলি, কি বলতেছো তুমি সব? আমি সব কুসংস্কার একদম বিশ্বাস করি না, আর কখনো তুমি এই ধরনের কথা বলবে না। যাও, রেডি হয়ে নাও, কোনো মেলা যাবো, যাও। আরে বাপ রে বাপ, মেলায় যাইবো না? আইছেন রে, আই তোর কি লজ্জা শরম কিছুই নাই? হ্যাঁ, একটা বাচ্চা কাচ্চার মুখ তো কোনোদিনও দেখাইতে পারবি না, আবার রং ঢং দেখে মেলায় যেতে চাস? মা, আল্লাহ 30টা দিনই কি তোমার একই কথা কইতে হইব? কমু না কেন, কমু না কেন? তোর পরে বিয়া কইরা দুলাল তো 2টা বাচ্চার বাপ হয়ে গেছে গা, আর তুই? আরে তোর বউ তো বাচ্চার মুখ দেখানো দূরের কথা, ও তো বাচ্চার কথা চিন্তাই করতে পারে না। আসলে কি জানোস, যারা অপয়া না তাগো পেটে কোনোদিনও সন্তান থাকে না। আম্মা, তুমি শুধু শুধু ফারজানের দোষ দিতেছ। সন্তান হওয়া না হওয়া আল্লাহর উপর নির্ভর করে, এটা আমাকে হাত নাই। তুই ওইটা নিয়ে বসে থাক। একটু লবণ নাই, কি রান্না করো? চোখে দেখে রান্না করো না? কি বলতেছো মা? লবণ তো ঠিকই আছে, আমি তো দেখতেছি স্বাদ হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, তোর কাছে তো স্বাদ লাগবই। ওই যে কথা আছে না, আজ মূলো কে রেজেছে, আজ মূলো মা রেজেছে, তাই তো মূলো কসর কসর। আজ মূলো কে রেজেছে, আজ মূলো বউ রেজেছে, তাই তো মূলো তুলো তুলো। আমি তো সবই বুঝি, বউ তোরে যা রান্না করে দিব তোর কাছে তাই তুলো তুলা মনে। আম্মা, তরকারিতে লবণ দিয়ে একটু জাল দিয়ে আনি। থাক, তোমার আর আমি কষ্ট দিতে চাই না। আবার তুমি কষ্ট করলে যদি আমার নাক দিয়া গলা দিয়া গল গল করে রক্ত বের হয়, তখন আবার কি করবো? আম্মা, সব সময় এক কথা বললো না তো। আর চুপ কর বদমাস। গ্রামের সবাই নায়নাত করে মুখ দেখে, আমার নায়নাত করে কই? হ্যাঁ, একটা বানজা অপয়া মাইয়ার বিয়া করে নিয়ে আইছস আর বড় বড় কথা কস। ফারজানা বানজা, এটা তোমাকে কে বলছে? কে কইব আবার? আমার কি চোখ নাই? আমি দেখি না? আমার কি বয়স হয় নাই? বুঝি না আমি? আম্মা, আপনি খামাখা রাগারাগি করতেছেন। খাবারটা খাইতে বসছেন, শান্তি মতন খাবারটা খান, নাহলে তো আপনারই শরীর খারাপ করবো। আয় চুপ করো। তোমার আমি কইতে কইছি? হ্যাঁ, তুমি জানো না তোমার কথা আমি পছন্দ করি না? যাও এখান থেকে, যাও। আয় যেতে কর। ফারজান, তুমি যাও। আম্মা, এই একটা জিনিস নিয়ে আল্লাহ 30টা দিন তুমি ফারজানের অপমান না করলে হয় না? অপমান করতে কি আমার শখ লাগে? আমি কি সাধে করি? তোর কাছে আমি কি চাইছিলাম? কি চাওয়া ছিল আমার? আমারে নায়নাত করে মুখ দেখাবি, আমার বংশের বাতি দিবি, এই তো। দিতে পারছস? পারছস দিতে? আবার কথা কইতাছস? আমি না পারি তোমারে বুঝাইতে, আর ফারজানের কথা কি কমো? আমার অবস্থাটা একটু চিন্তা করো। তোর বোঝার কোনো কাম নাই। তোর আমি একটা কথা কই, তুই লাকিরে বিয়া কর। লাকিরে বিয়া করলে আমি বংশের প্রদীপ পামো আর আমার চাহিদা পূরণ হইব। আম্মা, এটা তুমি কি কর? লাকি হয়েছে আমার খালাতো বোন, তাছাড়াও আগে একটা বিয়ে হয়েছে।
ফারজানা তো আমি ভালোবাসি, তুমি জানো। ফারজানা আমার ভালোবাসি, এটা সম্ভব না। প্রয়োজন লাকিলে আমরা অন্য জায়গায় বিয়ে দেবো। আর ভালোবাসা ধুয়ে দিয়ে পানি খাইবা নাকি? খাও, পানি খাওয়া শখ লাগছে তো পানি খাও। আমি এই সমস্ত কিছু বুঝি না। আমার বংশে প্রদীপ দরকার, আমার নায়নাতকুর দরকার। কই থেকে আইনা দিবি? জন্ম দিবি নাকি মাটি খুঁড়ে নিয়ে আসবি সেটা আমি জানি না। তুই আমার আইনা দিবি, বাস এইটা হলো আমার চাহিদা। যদি দিতে পারো তাহলে ভালো, আর না দিতে পারলে এর চেয়েও খারাপ অবস্থা দিবি। তুমি একটা কাজ কর, আমার কয়দিনের জন্য বাবার বাড়ি রেখে আসো। আমি যদি এই বাড়ি থেকে দূরে থাকি কয়দিন, তাহলে আমার একটু শান্তি পাইব। আমার শান্তি পাইব? তুমি বাড়িতে না থাকলে আমার কি অবস্থা হবে চিন্তা করছো? আমার শান্তির কথা কে চিন্তা করবে? ছোটবেলা থেকে এই অপয়া অপয়া ডাক্তার শুনতে শুনতে বড় হয়েছি। ভাবছি বিয়ের পরে এই জায়গা থেকে মুক্তি পাবো, কিন্তু আল্লাহ তোমার মতো একটা স্বামী দিছে আমায়, আমি এটাতে অনেক খুশি। তোমার মতো বউ পেয়েও আমি অনেক খুশি। তবে আমাদের যদি একটা সন্তান থাকতো তাহলে আর কোনো চাওয়া থাকতো না। আল্লাহ চাইলে কি না হয় ক। চলো আমরা একটু ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে যাবো? তোমার তো কোনো সমস্যাই নেই, কিন্তু কি কারণে বেবি কনসিভ হচ্ছে না সেটাও তো বোঝা যাচ্ছে না। আমার যে আগের প্রবলেমটা ছিল ওটা কি ঠিক হয়ে গেছে? হ্যাঁ, সেটা ভালো হয়ে গেছে। আর যে কোনো মেয়ের সিস্ট হতেই পারে, এটা কোনো বড় সমস্যা না। আর তোমার যে সিস্টের সাইজ, এটাতে বেবি হতে কোনো সমস্যা নেই। ডাক্তার সাহেব, তাহলে কি আমরা আশা করতে পারি আমরা বাবা মা হব? অবশ্যই আশা করতে পারো। তারপরেও সবকিছু তো উপরওয়ালার ইচ্ছা, উনি চাইলে সবকিছু সম্ভব। এই বাচ্চা কাচ্চা হয় না বলে আমার আম্মা ওকে কিছু বলে না, আমি চিন্তা করি। আসলে বয়স্ক মানুষ তো, ওনাকে সবকিছু বুঝিয়ে বলতে হবে। ডাক্তার সাহেব, আমার যদি বাচ্চা না হয় তাহলে কি আমি অপয়া প্রমাণিত হব? আরে তা হবে কেন? এখানে বেবি না হওয়ার সাথে অপয়ার কোনো সম্পর্ক নেই। আমরা তো আসলে আল্লাহ তাআলার সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আর এসব কথা কানে নিও না তো। দেখছো ফারজানা, আমি তোমার এতদিন যা কইছি স্যার এখন তাই কইতেছি। ঠিক আছে, তোমরা তাহলে বাড়িতে যাও। আর শোনো, ওকে প্রপার রেস্টে রাখবা। কোনো রকম মানসিক প্রেশার দেওয়া যাবে না। ভালো মন্দ খাবার খাবে, প্রপার রেস্ট নেবে, সব ঠিক হয়ে যাবে। হ্যালো রিয়াজ, তুমি কই? আমি তো হাসপাতালে। তুমি ওদিকে হসপিটালে আসো, এদিকে তোমার পুকুরের মাছ তো সব ময়রা ভেসে উঠতেছে। কেন, কি হয়েছে? আরে কোন কুত্তা বাচ্চা জানি মনে হয় পুকুরের মধ্যে বীজ ঢালছে। কি কর? আর এই কারণে সবগুলো মাছ ভেসে উঠতেছে। জলদি আসো। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। কি হয়েছে? কে ফোন দিছে? সেলিম ভাই ফোন দিছে। কি বলছে? আমাদের পুকুরে কারা নাকি বীজ দিয়ে আমরা সব মাছ পানি ফেলেছি। ঠিক আছে স্যার, আমরা তাহলে আসি। ঠিক আছে, তাহলে যেগুলো বললাম এগুলো মনে রেখো। হ্যাঁ, হাই হাই রে, আমার কপালটা পুড়ছে রে। মানে আমি কোন দুঃখে টাকাটা দিতে গেছিলাম। হ্যাঁ, এখন নিজে চলতে পারতাছি না, খাইতে পারতাছি না। বাবারে, আমার মাথা মতো কাজ করতেছে না। আমি কোন এই যাইছে সামনে না। কি রে তানভীর, তুই কই থাকস? আমার পুকুরে যে বীজ দিয়ে সবগুলো মাছ মারে ফেলেছে, তুই জানোস না? আরে রাখ তোর পুকুর। হ্যাঁ, তুই যে আলতাবরে 10 লাখ টাকা দিছিলি, তার মধ্যে 7 লাখ টাকা ছিল তোর আর 3 লাখ টাকা ছিল আমার, তাই না? হ্যাঁ, তো কি হয়েছে? কি হয়েছে মানে? আলতাব তো টাকা নিয়ে ভাগছে। কি কস? টাকা নিয়ে ভাগছে মানে? কি কয়? বুঝছি, বুঝা গেছি। কি ফোন ধরে ধরে না, কিন্তু এটা বাটপারি কথা। তুই আমার সাথে কিন্তু ধোকাবাজি করছস। তুই এখানে 7 লাখ টাকা তোরা ছিল, 3 লাখ টাকা আমার ছিল, আর তুই নিজ হাতে আলতাবরে টাকা দিছস। তানভীর, উল্টা পাল্টা কথা কবি না। আমি নিজ হাতে টাকা দিছি মানে টাকা দিছস তুই? আমার বাড়ির পুকুর কাটে তোরে আমি টাকা গুনে দিলাম, তুই আলতাবরে টাকা দিছস? পুরে বাপ রে বাপ, কথা শুনছো তোমরা? এখন নতুন নাটক শুরু করে দিছস, বাটপারি করস। কইলাম না 3 লাখ টাকা আমি পাই, এখন এই 3 লাখ টাকা তুই কখন দিবি আমার বুঝায়। দেখ তানভীর, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস। আমি টাকা দেওয়ার আগে বারবার করছি যে আলতাবরে এতগুলো টাকা দিতেছি,
আমাদের কাগজপত্র করে নেওয়া উচিত। তুই কি কইছিলি যে আলতা ভাঙো ল্যাংটা গেলে দোস্তার কাগজপত্র লাগবে না? কি এখন তুই উল্টা ফাবল লাগতে আছিস? তুই আমার টাকা দিবি। দেখছো তোমরা শালার পুতের বিবেক দেখছো? আমার কাছ তোর টাকা দাবি করে, একটা টাকা পাবি না তুই। তুই তো চিটার, তুই তো চোরের তো চুরি, তার উপর আবার সিনা চুরি। আমি তোর কাছে 3 লাখ টাকা পাই, আমি গরিব মানুষ ভাই, আমার 3 লাখ টাকা বুঝাই দে। আসলে আমারই ভুল। আমি কেন একদম একটা আটখোরা লোকের সাথে ব্যবসা করতে গেছিলাম, আমি খুব ভুল কাজ করে ফেলছি। ভাই আমি তো তাই বলি ভাই, আমার টাকাটা দিয়ে দে। আর ওর দিনই তো তাই পাঞ্জাবের মুখ দেখা এমন তুই টাকা দিছিস। টাকা দিবানি? তুই এখন দল বললে এসে উল্টো পাল্টা কথা বলছিস। তানবীর খুব খারাপ হয়ে যাবে, কিন্তু দাওয়াত কিন্তু দিনকাল ভালো যাচ্ছে না। খালাম্মা কেমনে হইলো? কে করলো এই কাম? ঠিকই শুনছোস। আরে যেই বাড়িতে পয় পোলাপান না থাকে সেই বাড়িতে কোনোদিনও কোনো উন্নতি হয়? পুকুরটা পুরা খালি। এই পুকুরে আমার 3 লাখ টাকার মাছ আছে, অথচ এখন দেখ এখন পুরা খালি হয়ে গেছে। এই সব হইলে ওর জন্য, এই অপয়টার জন্য আমার পোলাটার আজকে এই অবস্থা। আম্মা, আপনি সব সময় আমার সাথে এমন করেন, আমারে খালি দোষ ধরেন। আমি কি পুকুরে বিষ মিশাইছি, নাকি বিষ শত্রুতা করে অন্য কেউ মিশাই দিয়া গেছে? আপনি কেন শুধু শুধু আমারে দোষ দেন? না, তোমার দোষ দিব না, তোমার ধুয়া দিয়া পানি খাবো। তুমি আসার পর এই বাড়িতে একটা ভালো কাজ হয়েছে কইতে পারবা? কইতে পারবা কেমনে? তুমি তো একটা বাঞ্জা। জাগো পোলা পাইন হয় না, তাগো মুখ দেখলে কারো ভালো কিছু হয় না, খারাপই হয়। আপনার কি খেয়ে দেয় কোনো কাজ নাই? সারাদিন আমাদের বাড়িতে কি আপনার, আর আমাদের মাঝখানে আপনি কথা কন কেন? নিজের সংসার তো আর করতে পারলেন না। আর অপয়া মুখ সামলা কথা কইস কিন্তু। আম্মা, সব সময় আপনি যে আমার সাথে এমন ব্যবহার করেন এটা কিন্তু উচিত না। মুরব্বী মানুষ মাঝে মধ্যে এমন পোলাপাইনের মতন আচরণ করেন, কিন্তু এটা কিন্তু সব সময়ও ঠিক না। আর সারাদিন আমার যে বাঞ্জা আর অপয়া বইলা ডাকেন, ডাক্তার কিন্তু আমাদের বলছে আমাদের দুইজনের কারো কোনো দোষ নাই। আল্লাহ যদি চায় আপনি একদিন নাইনাতির মুখ দেখবেন। দেখছো খালাম্মা কেমনে তোমার মুখে মুখে তর্ক করলো, আবার জ্ঞান দিল। কি আর কমু, সব হইলো আমার কপাল, আমার কপাল। তার জন্য এমন মারামারি করতে হইব? আর তানবীর ভাই কেমন করে পারলো তোমার গায়ে হাত তুলতে? আমি বুঝতেছি না, আমার সব কিছু কেন যেন ধ্বংস হয়ে যেতেছে। আল্লাহ ভরসা, দেখো সব ঠিক হয়ে যাইব। আর একটা কথা, কি? তোমার যে খালাতো বোন লাকি, ওর কথাবার্তা আমার কাছে একদম ভালো লাগে না। ওরা আমাকে বাসায় আইতে না করবা। তো কি হয়েছে? তোমার আম্মা সবসময় কয় ওর সাথে নাকি তোমার বিয়া দিব। আমার এটা শুনতে খুব খারাপ লাগে। হ্যালো, কি মামলা করছে? মানে হয়ে যাবে নাকি? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। কার লগে কথা কইছো? তো জানা দরকার আছে? তুমি আমার সাথে এমন করে কথা কইতেছো কেন? এই কিভাবে কথা বলবো তোর সাথে? আমার ঠিকই কইছিল, তোর কারণে আমার সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। তুই আসলে একটা অপয়া। তারপর একটা বাচ্চা পর্যন্ত দিতে পারছ না আমারে। বাঞ্চা কথা। তোর কারণে আমি তানবীরের কাছে আজকে মাছ খেয়েছি, শুধু তোর কারণে। তুমি আমার এই কথা কইতে পারলা? ওই অপা, বলতে পারবো না কেন? চোখের সামনে যা দেখতেছি তাতে তোর অপয়া কইলেও খুব কম হইব। আম্মা ঠিকই কইছে, লাকিরে আমি বিয়ে করব, আর ওরে বিয়ে করে এই সংসারে উত্তরাধিকার আনবো, আর আমার পাপের প্রায়শ্চিত্ত করবো। আমার যা ধ্বংস হইতেছে না, এই ধ্বংস থেকে নিজের রক্ষা করবো। এছাড়া আমি আর কোনো উপায় দেখতেছি না। এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত। তুমিও তোমার মার মতন চোখ থাকতে অন্ধ হয়ে গেলা। ছি! এই তুই আমার সে কইতাছস? এই একদিকে তাকা। এই তুই আমার সে কর। এই পান্তা কথাটা তুই আমার সে কর। সুরেশ তোরা তুই আমার সংসারটা শেষ করছিস। বাবা রিয়াজ, বৌমারে এত পিটাইস না রে, ব্যথা পাইবো। আস্তে আস্তে দে। আয় হায় রে। মায়ের আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? ফারজানা কই? ফারজানা, ফারজানা মারজান, তুই কেমন আছো? তুমি আইছো? কেমন আছিস তুই? মা কি আমার উপর কোনো কারণে নারাজ?
কথাবার্তা বলতেছেন না? না রে বাজান, নারাজ বেরাজের কিছু না। তবে তোমার বোনটা আমি আমার সংসারে রাখতে চাই না। তুমি আইছো ভালোই হয়েছে, তোমার বোনটা তুমি লগে করে নিয়ে আসো। কি কইতেছেন এইসব? আমার বোনের কি অপরাধ, ও কি দোষ করছে? ভাইজান, আমার কথা কিছু মনে করো না। মিষ্টি আনছো কিসের লেগা? বোনের বাড়িতে ভাই আসবো, মিষ্টি আনবো না? কিন্তু তোর গালে সব কিসের দাগ? রিয়াজ কি তোরে মারছে? মারছি। আমার বোনের কি অপরাধ ছিল যে তুমি তার এইভাবে মারলা? আপনার বোন একটা অপয়া, বাঞ্জা, একটা অলক্ষী। ও এই সংসারে আসার পর থেকে আমি যদি সোনা ধরি সেটা ছাই হয়ে যায়। আমার কোনো উন্নতিই নাই। আমি প্রথম বিশ্বাস করি না। আমি ব্যবসাতে মার খেয়ে দিচ্ছি, আমার মানুষ টাকা পয়সা মারিয়ে দিচ্ছে, আমার পুকুরে মাছ চলে যাচ্ছে, এগুলো বলে শেষ করে দেবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি ওরে আমি তালাক দিব, আর যতবার ওই বাগার দিব ততবারই ওরে আমি মারব। ফারজানা, তুই আমার সাথে চল। এইখানে আর এক মুহূর্ত না। এত কথা শুই না এখানে থাকার কোনো মানে হয় না। চল। না ভাইজান, আমি তো তোমার লগে কোথাও যাবো না। এটা আমার স্বামীর ঘর। আমার স্বামী আমার মারুক ধরুক তার ইচ্ছা। আমি এবারে ছেড়ে কোথাও যাব না। তোরে আমি সংসারে রাখবো না, এটা আমার ফাইনাল ডিসিশন। তুমি আমারে মারো ধরো, যা ইচ্ছা করো, আমি তোর সংসার ছেড়ে কোথাও যাব না। ভাইজান, তুমি এবারে থেকে চলে যাও, কোনোদিন আইবা না। বাজান, এই অল্প মাইরে কিন্তু কিছু হইব না, ওরে কিন্তু সেই রকম দেওয়া লাগবে। হ মা, আমিও তাই বুঝতেছি। থাকুন ভাই। ওয়ালাইকুম আসসালাম। রিয়াজ, তোমার কাছে যাইতেছিলাম। ভাই, ঠিকানাটা খুঁজে পাইছেন আলতাপুর গোডাউনের? আরে মেয়ে, কি এর গোডাউন ফোডাউন? ওখানে তো কোনো গোডাউন নাই, ঠিকানা একদম ভুয়া ঠিকানা। গিয়ে দেখি বিশাল বড় এক মাদ্রাসা ওখানে। কি কোন ভাই, তাহলে আমার তো মনে হয় আমার টাকাটাই মার গেল, এটা তো আর খুঁজে পাওয়া যাবে না। তুমি এখন এই কথা চিন্তা করো, আর খুঁজে পাওয়ার চিন্তা করো। আল্লাহ তো একটা বাট পার। আর শোনো, ওই টাকাটা সাথে তুমি বাদ দাও। এদিকে তানবীর তোমাকে 3 লাখ টাকা দিছে, এই টাকার জন্য মানুষকে ধরতেছে, চেয়ারম্যানের কাছে বিচারও দিছে। এখন এটা কিভাবে সমাধান করবো সেই ব্যবস্থা করো। শুনেন, টাকা আমি হেরে দিছি, হে টাকা কারে দিছে এটা আমি জানি না। আর চেয়ারম্যানের কাছে বিচার দিলে কি আমি দোষী না? এটা সমস্যা নেই, এটা আমি সামাল দেবো না। এটা যেভাবে সামাল দেওয়ার তুমি দাও। ওদিকে আসার সময় মাসুদের সাথে আর সম্রাটের সাথে দেখা হলো, ওরা ওই গঞ্জের নাকি তোমার 2টা দোকান ছেড়ে দিবে। দোকান ছেড়ে দিব মানে? ছেড়ে দিবে না, এখন ব্যবসা বাণিজ্য খারাপ, তোমার দোকান ভাড়া বেশি। এখন যদি ওরা কম দাম অন্য জায়গায় পায় তাহলে তোমার দোকান নিবে কেন? ভাই, আমি বুঝতেছি না আমার যে কি যাইতেছে। বিয়েটা করার পর থেকে আমার শুধু পতন আর পতন। একটা কথা কি রিয়াজ, বিয়ের পরে মানুষের আসলে ভাগ্য বদলায়, রিজিক নাকি নিয়ে আসে, কিন্তু তোমার বেলা আমার কাছে এটা উল্টা মনে হইতেছে। যদি আমি এটা বিশ্বাস করি না, কিন্তু তোমার ওই অবস্থা দেখে আমি বিশ্বাস না করেও পারতেছি না। ভাই, বিশ্বাস তো আমিও করতাম না, কিন্তু আমার লগে যা ঘটতেছে বিশ্বাস না করে তো উপায় নাই। আমার এখন মনে হইতেছে এই অপয়া মায়াটারই বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। ওরে বিদায় করতে পারলেই আমার জীবনটা বাঁচ। ঠিক আছে ভাই, বাধ্য এসব, আল্লাহর উপর ভরসা রাখো। আর কিরে কাম ফেলায় বই রয়েছে যে? মনে হয় জ্বর আসবে। আসুক, তোর তো কিছু না কিছু নিয়ে থাকতে হবে, বুঝছ নাই? আমার মতো পোলারে তুই স্বামী হিসেবে পাইছিস, তারপর তুই কিচ্ছু দিতে পারস। যদি দিতে পারতি তাহলে আমি আজকে বাপ হইতাম। আমি মায়ের কইতাম যে দেখো
তোমার বৌমা সন্তান পেটে ধরছে, তো তাই এখন কিছু না কিছু করে থাকতে হবে, তাই না? মিনা কইছো যে নারীর সন্তান হয় না তার কোনো দোষ নাই। ভুল কইছিলা, আমি ভুল কইছিলাম। আমার পায়ে ধরি, আর একটু দয়া করো আমার সাথে, আর এমন করো না। এই গ্রামের মানুষ আমার সাথে কথা বলা বন্ধ করে দিই। আমি রাস্তা যাইতে পারি না, লোকজন আমার আট করে কয়। এই আমি কি আট করে রে? আমিও তো তোমার মতন আল্লাহর কাছে যাইতাছি, আমিও তো আল্লাহর কাছে কম কান্নাকাটি করতেছি না। তোর কান্নাকাটিতে তো কিছু হইব না। কি লেগে হইব না জানোস? কারণ তুই তো বাঞ্জা, কোনোদিনই মা হইতে পারবি না। লোকজন আমার দেখলে অন্যদিকে হাঁটা শুরু করে, আমার ব্যবসা বাণিজ্য সব কিছুর রসাতো লেগেছে। তুই এই সংসার আসার পর থেকে শুধু আমার অধপতন আর অধপতন। তোর কারণে লোকজন আমার বাড়ির সামনে দিয়ে হাঁটতে ভয় পায়, কয় যে এটা আটকড়ার বাড়ি, এটা বাঞ্জার বাড়ি, এই বাড়ির সামনে দিয়ে গেলে অমঙ্গল হবো। তুমি তা করে বোঝাও, তারা ভুল করতেছে। তা করে বুঝাবো মানে? তারা আমার দেখে বুঝতেছে না? বিয়ে করছে আজ এতগুলো বছর হয়েছে, তুই আমার সন্তানের মুখ দেখাতে পারস নাই। ব্যবসা বাণিজ্য সব আমার লাটে গেছে। এরা দেখতেছে না আমার নসিবে কি জোটাইছে আমি? তোর বিয়ে করার পর থেকে আমার নসিবের কি অবস্থা আমার গ্রামের মানুষ দেখতেছে না? কি বুঝামু? তুমি আর আমার সাথে এমন করো না। আমার মন বলতেছে, দেখো আমি সত্যি একদিন মা হব। যেদিন মা হবি সেদিন আর তুই এই বাড়িতে থাকতে পারবি। সেদিন দেখবি আমার সংসারে নতুন বউ আসছে আর সে মা হইছে। তোর ওই কপাল নাই, সন্তানের মুখ দেখার কপাল তোর নেই। আমার সাথে আর এমন করো না, দয়া করো তুমি আমার সাথে, আমার একটু মাফ করো, আমার সাথে আর এমন করো না। এই যে নবাবের বেটি, দিন দুপুরে শুয়ে শুয়ে আরাম করতেছো কিসের জন্য? আমার শরীরটা একটু খারাপ লাগতেছে। শরীরটা খারাপ লাগতেছে না ছাই, কাছে ফাঁকি দেওয়ার ধান্দা। উঠো, এই কাপড়গুলো দিয়ে দাও। কাপড়? এগুলো কার কাপড়? আমি নাম্বার কাপড় কিছুক্ষণ আগে ধুয়ে এলাম। তাতে কি হয়েছে? আর এগুলা কার কাপড় মানে? আমার কাপড়। ডাক্তারিকে ধুয়ে দাও। আপনার কাপড় আমি কেন ধোবো? কেন জুতি যাবে তুই জানোস না? দুদিন পরে তো লাকি বাড়ি বই, তো তুই যদি আমার ছেড়ে যাবি না, আবার আমার বাচ্চা কাচ্চাও দিতে পারবি না, ওদের সাথে অ্যাডজাস্ট করে থাক। আল্লাহর দোহাই লাগে, আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে, তুমি আমার সাথে আর এমন কইরো না। আপনার খুব আরাম দরকার না? তো যান বাপের বাড়িতে, আপনার একখান ভাই আছে না, এর ঘরে যে আরাম করেন। এই তুই বসে আছিস কেন? কাপড়ের মধ্যে যেন সাবানের ফেনা না থাকে, আর গন্ধ যেন না থাকে, আর হ্যাঁ, এক কাপড়ের রং যেন আরেক কাপড়ে না লাগে। তোর হাতে কি শক্তি নাই? তুই ঝাড়ু ঠিক মতন দিতে পারস না? ওদিক দিয়ে ঝাড়ু দিবি, এদিকে তো ধুলা উঠতেছে। দেখছস? এই যে দেখ, এটা হলো আমার নতুন পোলার বউ। আর নাম হলা কি, কাম হলা কি। দে দে, সুন্দর হইতেছে। এই বাচ্চা, তোর কি গায়ে জোর নাই? তোর কি আবার মাই দিতে হইব? আরে ফকিন্নি মাইয়া তো, জোর থাকবো কই থেকে? না আছে টাকা জোর, না আছে বংশের জোর, আছে খালি কালা জাদুর জোর। ও তো কালা জাদু করে। এসব কালো জাদুর ডর আমার দেখায় কিন্তু কোনো লাভ হইব না ফারজানা। আমি এসব রে ভয় পাই না। তোমাকে কে জাদু দেখাইতে চায়? আমি কি জাদুকর যে তোমাকে জাদু দেখামু? এই তুই এত মায়ের খাস, তারপর তোর আক্কেল হয় না? এই তোর মুখ কি বন্ধ হইব না? মুখ সেদিনই বন্ধ হবে যেদিন এই বাড়ি থেকে আমার লাশ যাইব। ওরে বাপ রে বাপ, কি রোমান্টিক কথা। কথা শুনলে তো একেবারে শরীর ঠান্ডা হয়ে যাবো গা। কি রে, তুই কি আমার পোলারে আবার বশ করতে যাইতাছস? হ্যাঁ, আরে হইছে, ওই ঝাড়ু রাখ, ড্রামটা নে, পুকুর থেকে পানি নিয়ে আয়, গাছে পানি দেওয়ান লাগবো,
সন্ধ্যা যাইতেছে। পুকুর থেকে পানি আনবো কেন? কলে তো পানি আছে। কলে পানি দিলে হইব না, পুকুর থেকে পানি আইন না দিতে হইব। আমি যেটা কইতাছি সেটা শোন, যা কর। মাই যেটা করছে এটা কর, যা। আমি পারবো না। দেখছো তোর চোখের সামনে আমার লোকে কেমন বিয়া দিকে তুললো, আমার কয় পারবো না। এই পারবি না নাকি লাকিরে আমি আজকে বিয়ে করবো? যা। আম্মা তোমরা কি করতেছো? এই যে দেখ না কত সুন্দর করে হাতে মেহেন্দি দিয়ে দিছি। ভালো হয়েছে। তোর মা তুমি যাই কো, পাগলিটা কিন্তু আমার ভালোই বাসে। দেখুন আমি কর সাথে সাথে শু করে পানি আনতে চলে গেছে। এটা ভালোবাসা কয় না, ভালোবাসা না চায়। আচ্ছা আমি ওর হাতে একটু সাপ্লাই খেতে। না, তোমার নাম লেখা দাও। আরে হইছে হইছে, ওই রাখ। এখন গাছে পানি দেওয়ার লাগবো না, এখন সন্ধ্যা হয়ে গেছে গা। গাছে পানি দিলে গাছ মরে যাবে গা। ওই ড্রামটা নিয়ে গোসলখানে রেখে দিয়ে দে। কি আনবো? দেখো না কি একই। এটা একটা কাজ করেছে রিয়াজ, এই সময় এত বড় প্রেশারে কাজ করতে দেয়? আসলে স্যার চারদিকে নানান কথা শুনতে গিয়ে আমার মাথাটা আউলে গেছিল স্যার। যে জিনিসটার জন্য এতদিন ধরে অপেক্ষা করেছো, আল্লাহর কাছে চাইলে আল্লাহ সেই জিনিসটা উপহার দিল, আর সেটা ধরে রাখতে পারলে না। কি উপহার স্যার? ফারজানের পেটে বেবি ছিল। কোন পেটে স্যার? ফারজানের পেটে আঘাত লাগাতে সেই বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। আর সবচেয়ে বড় কি ক্ষতি হয়েছে জানো? ফারজান আর কোনোদিন মা হতে পারবে না। স্যার আপনার মনে হয় কোথাও ভুল হইতেছে। ভুল আমার হচ্ছে না, ভুল তোমরা করেছো। একজন সন্তান সম্ভাবা মাকে দিয়ে দিনের পর দিন ভারী কাজ করেছো, তাকে মারধর করেছো, তোমরা তার উপর অত্যাচার করেছো। তোমাদের তো জেলে দেওয়া উচিত, তোমাদের কারণেই বাচ্চাটা মারা গেছে। তোমরা তো খুনি। ছি। ভাইজান ভাইজান আপনি চুপ করে থাকেন না, আমি আপনার হাতে ধরি, আপনার পায়ে পড়ি। ভাইজান আপনি ফারজানরে নিয়ে যান না। ভাইজান ওর স্যার আমি বাঁচব না, আমি জানি ওর উপরে অনেক অত্যাচার হয়েছে, আমি লজ্জিত। ভাইজান আপনি কিছু কন ভাইজান। ভাইজান চুপ করে থাকেন না ভাইজান, আমি ফারজানরে অনেক ভালোবাসি ভাইজান, বিশ্বাস করেন ভাইজান। ভাইজান চল। ফারজান ফারজান তুমি যা। ও কি বলবে? আজকে অবহেলার কারণে একটা নিষ্পাপ শিশু এই পৃথিবী থেকে চলে গেছে। আবার সেই অবহেলায় আমি আমার বোনটারে আগামীকালকে হারাইতে চাই না। আমি এখন থেকে ওরে চোখে চোখে রাখবো। 3 বেলা ওরে খাবার দিতে পারি না পারি, অন্তত নির্যাতন কইরা ওরে মাইনা ফেলাম না। ভাইজান আমি ফারজানকে অনেক ভালোবাসি, ফারজানও আমাকে অনেক ভালোবাসে। হ্যাঁ আমি স্বীকার করতেছি ওর উপরে অনেক অত্যাচার অবহেলা হয়েছে। বিশ্বাস করেন আব্বা মারা যাওয়ার পরে ব্যবসা বাণিজ্য অনেক খারাপ যেতেছিল, সব কিছু মিলিয়ে আমার আসলে মাথা ঠিক ছিল না। তবে আমি মাফ করতে পারছো না। তোমরা যা করছো খুব ভালো কাজ করছো, আর ভালোই হয়েছে। তুঙ্গ বাড়িতে আমার সন্তানের জন্ম হয় নাই, যে বাড়িতে তার মারে কথায় কথায় অপয়া অপবাদ শুনতে হয়, সন্তান জন্ম হইতে দেরি হওয়াতে বাজা অপবাদ দেওয়া হয় যে বাড়ির বউরে, ওই বাড়িতে আমার সন্তান জন্ম নেয় নাই। অনেক ভালো হয়েছে, আল্লাহ বাঁচাই দিছে। ফারজানা আমার যা হারাইছে হারাক, সেটা তো আর ফেরত পাবো না, ফেরত চাইও না। তুমি শুধু আমার হয়ে থাকো, বাকিটা জীবন
তোমার সাথে সংসারটা করতে চাই। আর সন্তান না হলে কোনো দুঃখ নাই। তুমি আমার ছেড়ে যায় না ফারজানা, তুমি আমার মাফ করে দাও ফারজানা। মাফ? মাফ তুমি চাইতেছো? মাফ তো চাওয়ার কথা আমার। আমি তোমারে ভালোবাসছিলাম, আর তুমি? ফারজানা, আমার আর লজ্জা দিও না। তুমি আমাকে মারো, মারো, তোমার নিজ হাত দিয়ে আমাকে মারো, আমার প্রত্যেকটা আঘাত তুমি আমাকে ফিরে দাও, কিন্তু তুমি আমার ছেড়ে যাও না ফারজানা। তোমার ছাড়া আমি থাকতে পারবো না। সেই স্বপ্নটা এখন দুঃস্বপ্ন। আমি কি তোমার কাছে খুব বেশি কিছু চাই ফেলছিলাম? একটা মাইয়া তোর সন্তান জন্ম দেওয়ার মেশিন না। আল্লাহর যখন সময় হয় ঠিক তখন তার সন্তানের সাথ দেয়, আর তোমরা সেই সময়টা দিতে ব্যর্থ। যে সময় তোমাদের আমার মাথায় হাত দিয়ে ভরসা দেওয়ার কথা, আমার একটু যত্ন নেওয়ার কথা ছিল, সেই সময়টাতে তোমরা কি করছো আমার সাথে? আব্বা আম্মা মারা যাওয়ার পরে আমি আমার এই বোনটারে অনেক যত্নে মানুষ করছি। তার গায়ে একটা ফুলের আঁচড় পড়তে দেই নাই, তার গায়ে কোনোদিন হাত তুলি নাই। ভাবছিলাম আমার এই বোনটা তোমার সংসারে গেলে সুখী হইব, কিন্তু আমার সেই ভাবনা ভুল আছিল, আমার সেই সিদ্ধান্ত ভুল আছিল। যাক, আমি আমার বোনটা নিয়ে যেতেছি। আগামী সপ্তাহের মধ্যে তুমি তোমার ডিভোর্স লেটার পাই যাবে। ফারজানা, আমাকে রাখা যায় না তুমি ফারজানা। আমি তো তোমারে কোনোদিন ছাড়া যেতে চাই নাই, ওটা কল্পনাও করি নাই। আল্লাহর কাছে শুকরিয়া আদা করতাম যে তোমার মতো স্বামী পাইছিলাম। তোমার মায়ের শত লাঞ্ছনা, অপমান, নির্যাতন সহ্য করে এই বাসায় পড়েছিলাম শুধু তোমার মুখের দিকে তাকায়। আর তুমি সেই সবার মতন সবার কথায় আইসা আমারে অপয়া অপবাদ দিলা, অত্যাচার শুরু করলা। আমায় তুমি মা ডাক থেকে বঞ্চিত করছো। যে পুরুষের কাছে তার সন্তানের জীবন নিরাপদ না, সে পুরুষের সাথে আমি কিভাবে জীবন কাটাবো? আমি তার সাথে কেমনে থাকবো? কোন ভরসায় থাকবো? ভাইজান চলো। বৌমা, আমার ছেলে তোমার সাথে যা কিছু করছে তার চেয়ে 1000 গুণ বেশি অপমান, অবহেলা, লাঞ্ছনা, গঞ্জনা আমি তোমারে করছি। হে পাপী মা, তারে ক্ষমা না করে চলে যাবা তুমি? আমারে তুমি ক্ষমা করে দাও মা। আম্মা, সেগুলা কি কইতেছেন? আপনার হাত সবসময় থাকবে মাথার উপর, আপনি কেন হাত জোর করবেন? মারে, আমি আমার বংশ রক্ষার খাতিরে তোমার সাথে অনেক দুর্ব্যবহার করছি। সেই কথা চিন্তা করে তুমি আমারে মাফ করে দাও। মা, এগুলো বললেন না, আমার কপালের দোষ। না ফারজানা, কোনো কিছু তোমার কপালের দোষ না। আমরা অনেক অন্যায়, অনেক অত্যাচার, অনেক অবহেলা করছি তোমার উপরে। মা গো, আমার ছেলের তুমি কি শাস্তি দিবা? আমার ছেলের সাথে সাথে তুমি আমারও শাস্তি দাও। আমারে তুমি ক্ষমা করে দাও মা। আসো মা। দেব ক্ষমা করে দে। সত্য হইল সে আমাদের মায়ের মতো।